একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বেসিক্যালি বা ইন জেনারেল একজন ইঞ্জিনিয়ার কি করে, কে বলতে পারবে কি করে ইঞ্জিনিয়ার? হ্যাঁ আপনি। ও আচ্ছা আচ্ছা, অন্য কেউ? অন্য কেউ? হ্যাঁ 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 হ্যাঁ। বিভিন্ন ধরনের প্রবলেমের সম্মুখীন হয় এবং প্রত্যেক এসে মানে ধরেন হচ্ছে যে কিছু হচ্ছে আইডিয়া করে। আচ্ছা আচ্ছা, সো বেসিক্যালি একজন ইঞ্জিনিয়ার কিন্তু আসলে প্রবলেম সলভ করে। মানে সে হচ্ছে যখন তার হয়তো লার্নিং ফেজে থাকে, সে অনেকগুলো টুলস শিখে, অনেক হচ্ছে টেকনিকের সাথে পরিচিত হয় এবং রিয়েল লাইফে যখন তার ওগুলো ইমপ্লিমেন্ট করার সুযোগ আসে তখন কিন্তু সে বেসিক্যালি ওই প্রবলেমগুলোকে সলভ করে। যেমন একজন সিভিল ইঞ্জিনিয়ারের যদি কথা বলি, সে অনেক আর্কিটেকচার বা এটা সেটা বানানোর প্র্যাকটিস করে আসে তার একাডেমিক লাইফে। এখন এক একটা বিল্ডিং তো এক এক রকম, এক একটা ডিজাইন প্যাটার্ন আর্কিটেকচারাল বিভিন্ন বিষয়পত্র এক এক ধরনের থাকে। সো সে কি সব কিছুই মুখস্থ করে চলে আসছে? এই ধরনের কোনো কিছু কিন্তু হয় নাই। সে বেসিক্যালি যেই টুলস বা টেকনিকগুলো সম্পর্কে অলরেডি জানে, ওগুলোকে জাস্ট বিভিন্নভাবে পারমুটেশন কম্বিনেশন করে নিউ নিউ আইডিয়াস হচ্ছে জেনারেট করছে। সো একজন ইঞ্জিনিয়ার কিন্তু বেসিক্যালি এটাই করে, মানে তার মূল কাজ হচ্ছে প্রবলেম সলভ করা এবং সেটা হচ্ছে ডিফারেন্ট অ্যাসপেক্টে হচ্ছে সেটা রিপ্রেজেন্টেশন আসে, ঠিক আছে? সো এখন একজন ভালো প্রবলেম সলভার বা একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার যদি আলটিমেটলি হইতে হয়, তাহলে কিন্তু আলটিমেটলি প্রবলেম সলভিংটাকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। এখন কিভাবে আসলে প্রবলেম সলভিংটাকে মানে একটা হ্যাবিটে পরিণত করা যায়, তো তার জন্য হচ্ছে আমাদের কিন্তু প্রবলেম সলভিংটাকে একটা লাইফস্টাইল হিসেবে চিন্তা করতে হবে। মানে আমরা যদি চিন্তা করি ওকে এটা একটা টাস্ক বা এটা যদি আমি করি তাহলে হচ্ছে আমি হয়তো ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে পারবো, মানে আলটিমেটলি তো আমাদের ওইটাই এই চিন্তা থাকে যে ওকে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবো। এখন আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে কী করবেন? ওইখানে গিয়েও তো প্রবলেম সলভ করবেন, নাকি ওইখানে মানে আপনি জব পেয়ে গেলেন অ্যান্ড ওইখানে আর কোনো কিছু করা লাগবে না? ওইখানে গিয়েও কিন্তু আলটিমেটলি আপনাকে প্রবলেম সলভ করতে হবে যদি আপনি আলটিমেটলি খুব ভালো কাজ করেন বা খুব ভালো ইন্ডাস্ট্রি বা কোম্পানিতে হচ্ছে জয়েন করেন, ঠিক আছে? সো এই কারণে কিন্তু আপনার প্রবলেম সলভিংটাকে হচ্ছে একটা লাইফস্টাইলে পরিণত করতে হবে। এখন লাইফস্টাইলে আসলে আপনি কীভাবে পরিণত করবেন প্রবলেম সলভিংটাকে? কেউ কি বলতে পারবেন লাইফস্টাইলে কীভাবে পরিণত করবেন? আচ্ছা, সো এখন আমরা যদি মানে প্রবলেম সলভিংটাকে এইভাবে চিন্তা করি যে ঠিক আছে আমার হয়তো 6 মাস ধরে করতে হবে এবং এরপরে হয়তো আমি করব না, বা আমি হচ্ছে XYZ কোনো একটা র্যাঙ্ক যদি আমি অ্যাচিভ করে ফেলি তাহলে হয়তো আমার আর করার কোনো প্রয়োজন নাই। বাট এখন বর্তমানে টেকনোলজি যত কমপ্লেক্স হচ্ছে, আপনার কিন্তু এটাকে একটা লম্বা সময় ধরে হচ্ছে কন্টিনিউ করে যাইতে হবে, আদারওয়াইজ দেখা যাবে যে হয়তো আপনার ওইটার একটা শার্পনেস কমে গেছে। এখন আপনি কিভাবে করবেন? মানে প্রথম কথা হচ্ছে আপনি কিভাবে হচ্ছে এটাতে ভালো করবেন, মানে এটার আসলে এক্স্যাক্ট রোড ম্যাপ বা স্ট্র্যাটেজি কী হইতে পারে? তো সেটার জন্য আমরা সবাই জানি প্রথমত আমাকে হচ্ছে একটা মানে ল্যাঙ্গুয়েজ জানা লাগবে, রাইট? মানে একটা ল্যাঙ্গুয়েজ যদি আমি না জানি তাহলে আমি কি দিয়ে কাজ করব? এখন আমরা যদি প্রবলেম সলভিং করতে চাই, অ্যান্ড সেটার আরেকটা হচ্ছে পার্ট হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং আমরা যদি বলি। সো যেটাই মানে প্রবলেম সলভিং করি অথবা আমরা যদি কম্পিটিটিভ প্রোগ্রামিং করি, সো যেটাই করে আমাদেরকে প্রথমে হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে খুব ভালো করে মানে জানতে হবে, তার ফান্ডামেন্টালস, দেন হচ্ছে ইন্টারমিডিয়েট যেসব জিনিসপত্রগুলো আছে ওগুলো। এখন এইটার জন্য হচ্ছে সবচেয়ে মানে সুইটেবল একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে C++। এখানে C++ নিয়ে কার আইডিয়া আছে বা কারা কাজ করি? মোটামুটি সবাই হচ্ছে, কারণ ওইটা আসলে মানে যে হয়তো অনেক দিন ধরে সিপি করে, সো তারা যদি জিজ্ঞাসা করেন তার হয়তো মানে C++-এর জন্য আলাদা তার একটা হচ্ছে মানে আবেগ আছে যে হ্যাঁ এটা হচ্ছে একটা আবেগের জায়গা C++। তো এটার রিজনটা কি? মানে অন্যান্য তো আরও ল্যাঙ্গুয়েজ আছে, যেমন অনেকে হচ্ছে জাভাতে সিপি করে, প্রবলেম সলভ করে, পাইথনও করে। মানে C++, জাভা, পাইথন এই তিনটা হচ্ছে মোস্ট কমন আর কি, তার মধ্যে C++টা হচ্ছে সবচেয়ে বেশি। তো এর বেশ কয়েকটা রিজন আছে। তার মধ্যে হচ্ছে প্রথম রিজনটাই হচ্ছে এটার কমিউনিটিটা হচ্ছে অনেক বিগ। মানে আপনি ধরেন কোনো একটা জিনিস শিখতে যাবেন বা কোনো একটা কাজ করতে যাবেন, তো সেটার জন্য কিন্তু আপনার মানে আপনি কখন ওইটাতে খুব বেশি কমফোর্টেবল থাকবেন যখন হচ্ছে মানে এটা অনেকেই করতেছে, আপনি হয়তো কোনো জায়গায় আটকাই গেছেন, মানে হেল্প নিতে পারতেছেন, অথবা হচ্ছে এটার কিছু হচ্ছে কমন গ্রুপ আছে যেখান থেকে আপনি মানে বিভিন্ন ধরনের টেকনিক বা অনেক অ্যালগোরিদম, মানে একটা অ্যালগোরিদম তো ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে লেখা যায়। এখন ধরেন আপনি সেটা বুঝলেন না বা সেটার হয়তো কোনো একটা এডিটোরিয়াল পড়তে চাচ্ছেন, সো আপনি C++-এ মোটামুটি 99% কেসেই কিন্তু সব কিছুই পেয়ে যাবেন, ইনফ্যাক্ট 100% কেসে। কারণ যারা একদম খুব ভালো কম্পিটিটিভ প্রোগ্রামার তারা মেইনলি হচ্ছে আসলে C++ দিয়ে কোড করে, এবং
মানে ম্যাক্সিমামই আর কি, কিছু হয়তো মানে এক্সেপশন থাকতে পারে আর কি। তো এই কারণে সি প্লাস প্লাসটা হচ্ছে সবচেয়ে সুইটেবল কম্পিটিটিভ প্রোগ্রামিং বা প্রবলেম সলভিং আমরা যেটাই করি আর কি। তো তাহলে আপনারা যদি মানে প্রবলেম সলভিংটাকে শুরু করতে চান অ্যান্ড হচ্ছে ওইটাতে একটা লম্বা টাইম ধরে থাকতে চান, তাইলে সি প্লাস প্লাসটা হচ্ছে সবচেয়ে বেস্ট অপশন হইতে পারে আর কি। এখন একটা ল্যাঙ্গুয়েজ তো হচ্ছে অনেক কিছু থাকে, যেমন অনেকগুলো প্যারাডাইম থাকে, যেমন হচ্ছে ফাংশনাল, অবজেক্ট ওরিয়েন্টেড, এটা সেটা আমি অনেক কিছু থাকে। তো এখন আপনি কতটুকু শেখার পরে বুঝতে পারবেন যে আচ্ছা আমার হচ্ছে হয়তো এখন আমি অনেকগুলো জিনিসপত্র করতে পারবো। তো ইনিশিয়াল ফেজে কিন্তু আমাদের অনেক কিছু জানা লাগে না, মানে ভালো প্রবলেম সলভার হইতে হইলে আপনাকে অনেক কিছু জানা লাগবে, ডিটেল স্ট্রাকচার, অ্যালগোরিদম অ্যান্ড অনেক টেকনিক আছে, আপনাকে ওইটাতে ভালো হইতে হবে। বাট ইনিশিয়ালি যদি আপনি শুরু করতে চান বা একটা রিজনেবল স্টেট পর্যন্ত আপনি চিন্তা করেন, আপনি কিন্তু অনেক বেশি কিছু জানার প্রয়োজন নাই একটা ল্যাঙ্গুয়েজে। ধরেন একটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হয়তো আপনি ইফ এলস, লুপ, দেন হচ্ছে অ্যারে, দেন স্ট্রিং, এই ধরনের যেসব বেসিক জিনিসপত্র আছে এগুলো ডেফিনেটলি অলরেডি আপনারা সবাই জানেন। সো আপনি যদি ধরেন এইসব ইফ এলস, লুপ, অ্যারে, স্ট্রিং এইসবও জানেন, দেখা গেছে আপনি কিন্তু কোডফোর্সেস, কোডশেফ এই ধরনের প্ল্যাটফর্মে খুব ইজিলি কন্টেস্ট করতে পারবেন। ইনফ্যাক্ট হয়তো অনেকগুলা ডিফ 2, 3, ডিফ 4 এর ডিফ 3, 4 এর কথা যদি চিন্তা করেন, তাহলে তো এবি অনায়াসে হচ্ছে জাস্ট এই লুপ, অ্যারে, স্ট্রিং এগুলো দিয়ে সলভ করা যায়, কারণ ওগুলো খুবই স্ট্রেট ফরওয়ার্ড এবং হচ্ছে মোস্টলি ইমপ্লিমেন্টেশন বেসড প্রবলেম থাকে আর কি। মানে অত আইডিয়া বা অত কোনো ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদমের প্রয়োজন নেই। মানে ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম আপনি কোথায় ইউজ করবেন, যেগুলো হচ্ছে খুবই কমপ্লেক্স প্রবলেম, বা আপনার হচ্ছে হয়তো আপনি পার্টিকুলার কোনো একটা হচ্ছে কোয়েরি সলভ করতেছেন, এই ধরনের কোনো বিষয় যদি থাকে। আদারওয়াইজ কিন্তু আপনি নর্মাল যেসব জিনিসগুলো আছে এগুলোই ইউজ করবেন। এবং যখন আপনার ফান্ডামেন্টালসগুলো ক্লিয়ার হয়ে যাবে, এরপরে হচ্ছে আপনার টাস্ক হচ্ছে বেসিক যেসব ডিএসএ আছে, ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম, ওগুলো হচ্ছে ক্লিয়ার করা। এখন এইটা শেখার হচ্ছে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে অনেকে মনে করে যে আচ্ছা আমার হয়তো মানে এটাতে খুবই বস হইতে হবে, এরপরে আমি হচ্ছে ওই রিলেটেড প্রবলেম সলভ করতে পারবো। সো এটা কিন্তু একদমই ট্রু না। মানে আপনি জাস্ট যখন প্রবলেম সলভ করতে থাকবেন, আপনি শিখতে থাকবেন এবং সলভ করতে থাকবেন, এটাই হচ্ছে আলটিমেটলি ওয়ে। আপনি যদি মনে করেন যে ওকে আমি 2 বছর শিখবো, এরপরে গিয়ে আমি একদম মানে ফাটাই দিব, তাইলে দেখবেন যে আসলে শেখাও হবে না আর ওই ফাটানো হবে না আর কি, মানে ওই ফাটাফাটি কন্টেস্ট আর হবে না। তো এই কারণে আপনি শিখতে থাকবেন এবং শেখার পাশাপাশি আপনি হচ্ছে সলভ করতে থাকবেন, কমপ্লিট করতে থাকবেন। ওইখান থেকে আপনি নিজের কাছ থেকে নিজেই ফিডব্যাক নিতে পারবেন। আপনার অনেকগুলা হচ্ছে পয়েন্ট অফ ভিউ চলে আসবে যে ওকে আমার হয়তো এটা করা লাগবে, আমার এইখানে ল্যাকিংস আছে এই ধরনের। সো তাহলে প্রথম বিষয় হচ্ছে আমাকে অবশ্যই একটা ল্যাঙ্গুয়েজের ফান্ডামেন্টাল জানতে হবে। তো তার জন্য সি প্লাস প্লাসটা হচ্ছে সবচেয়ে সুইটেবল। এরপরে হচ্ছে কিছু ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম। তো ওইটাতে বস হওয়ার কোনো প্রয়োজন নাই, মানে হইতে পারলে তো খুবই ভালো এবং আলটিমেটলি আপনি এটা হয়েও যাবেন। তবে ইনিশিয়াল ফেজে হচ্ছে আপনার একটা টুলস, আপনি যদি সি প্লাস অন্যান্য ল্যাঙ্গুয়েজে আছে, ধরেন একটা টেমপ্লেট লাইব্রেরি থাকে, জাভাতেও আছে, পাইথনে তো অলরেডি ওগুলা বিল্ডিং থাকেই, ধরেন লিস্ট, ডিকশনারি, সেট, এই ধরনের বিষয়পত্র। আর সি প্লাস প্লাসের ক্ষেত্রে সেটা হচ্ছে এসটিএল। সো এসটিএলটা হচ্ছে খুবই পাওয়ারফুল একটা টুল প্রবলেম সলভিংয়ের জন্য। ইনফ্যাক্ট হচ্ছে এসটিএল ছাড়া মানে আপনার ইফেলস, লুপ, কন্ডিশন, অ্যারে, স্ট্রিং এগুলোর বেসিক আইডিয়া নেওয়ার পর সবার প্রথমে আপনাকে শিখে ফেলতে হবে এসটিএল। মানে শেখা মিনস হচ্ছে মুখস্থ করা না, এই ধরনের কোনো বিষয় না। মানে আপনি প্র্যাকটিস করবেন কি ধরনের হচ্ছে বিল্ট ইন অ্যালগোরিদম আছে, ওইটার স্ট্রাকচার কীরকম, কী করা যায়, কমপ্লেক্সিটি কীরকম, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আইডিয়া নেওয়া। দেন পাশাপাশি হচ্ছে ওই রিলেটেড হচ্ছে প্রবলেম সলভ করতে থাকা। যতদিন না আপনি হচ্ছে প্রবলেম সলভ করবেন ওই রিলেটেড, আপনার কিন্তু প্রপার একটা আইডিয়া হবে না যে আমি হচ্ছে হয়তো সি প্লাস প্লাস এসটিএল এর মধ্যে ভেক্টর আছে, দেন স্ট্যাক কিউ তো আমরা সবাই চিনি, দেন হচ্ছে হয়তো আমরা হিপ ডেটা স্ট্রাকচার সম্পর্কে জানি। তো এই যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু আপনি তখনই ভালো বুঝতে পারবেন যখন হচ্ছে আপনি হচ্ছে ওইটাকে অ্যাপ্লাই করবেন। আপনি যতদিনে অ্যাপ্লাই করতেছেন আপনি কিন্তু বুঝতে পারবেন না, আপনার ওই ধরনের মানে ইনটিউশন ক্রিয়েট হবে না যে আচ্ছা এটা হয়তো এইভাবে সলভ করা যাইতে পারে। তো এই কারণে বেসিক শেখার পরে সি প্লাস প্লাস এসটিএলটা হচ্ছে নেক্সট প্রায়োরিটি। তো ওইটা যত দ্রুত সম্ভব ওইটা শেখা এবং হচ্ছে পাশাপাশি প্রবলেম সলভ করতে থাকা। এবং আপনি সবচেয়ে বেশি শিখবেন হচ্ছে কন্টেস্ট করলে। মানে আপনি যদি ধরেন 100টা প্রবলেম সলভ করেন এবং তার বিপরীতে আপনি 20টা, মানে আপনার কাছে 2টা অপশান আছে, একটা হচ্ছে হয় 100টা প্রবলেম সলভ করা অথবা হচ্ছে 20টা-25টা কন্টেস্টে পার্টিসিপেট করা। সো আপনার কি মনে হয় আপনার আসলে কোনটা করলে বেটার হবে? মানে অলরেডি আপনি হয়তো কিছুদিন ধরে প্রবলেম সলভ করতেছেন, মানে এখন আপনি চিন্তা করলেন যে না আমি কন্টেস্ট দিব না, কন্টেস্ট দিলে তো হচ্ছে
মানে কিছু সলভ হয় না, উল্টা আরও প্যারা লাগে, মন খারাপ হয়ে যায়, রাতে ঘুম হয় না, এই ধরনের একটা বিষয়। তো এখন আপনি কি করবেন? আপনি ভালো প্রবলেম সলভার হইতে চান, ইন্ডাস্ট্রিতে ভালো করতে চান, ভালো সফটওয়্যার কোম্পানিতে যাইতে চান। এখন আপনার কাছে দুইটা অপশন আছে, একটা হচ্ছে 20-25টা কন্টেস্টে পার্টিসিপেট করা, আর একটা হচ্ছে 100টা প্রবলেম সলভ করা। আপনি কি করবেন? কি করলে মনে হয় যে আপনার বেটার হবে, আপনার বেটার লার্নিং হবে? অবশ্যই কিন্তু কন্টেস্ট করলে, তার কারণ কন্টেস্টে আসলে আপনি যেটা শিখতে পারবেন, নর্মালি আপনি প্রবলেম সলভ করলে কিন্তু শেখাটা ওইখানেও হবে, বাট ওইখানে যেটা হবে সেটা আপনি মানে নর্মাল প্রবলেম সলভিংয়ে আপনি পাবেন না। মানে আপনার মাইন্ড যেই লেভেলে আপনাকে ডেলিভার দিবে সেটা নর্মাল প্রবলেম সলভিংয়ে হবে না, কারণ তখন একটা টাইম প্রেশার থাকে। হয়তো আপনার আরও 10জন ফ্রেন্ড হচ্ছে কন্টেস্ট করতেছে, এখন আপনার কাছে তো প্যারা লাগতেছে যে ভাই বন্ধু বান্ধব তো সব সলভ করে ফেলতেছে, মানে আপনি সলভ করতে পারেন নাই কি পারছেন এটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নাই, কোনো প্যারা নাই, বাট বন্ধু সলভ করে ফেলছে এইটা নিয়ে আপনার হচ্ছে মেইন হেডেক। এবং এটার কারণে হয়তো আপনি প্যারা খাচ্ছেন যে ভাই আমারে দিয়ে তো হচ্ছে না, আমার বন্ধুর হয়ে যাইতেছে বাট আমার হচ্ছে না, কারণ আপনি তো ঠিকভাবে সলভ করতেছেন না, বা হচ্ছে ফোকাস করতে, আপনার ফোকাস হচ্ছে বন্ধুর র্যাঙ্কে, বন্ধুর স্ট্যান্ডিংসে, যে হ্যাঁ ওই কয়টা সলভ করলো, এই ধরনের একটা বিষয়। হ্যাঁ, ওইখান থেকেও হচ্ছে আমরা ইন্সপায়ার্ড হব, তবে হচ্ছে মেইনলি আমরা যখন কন্টেস্টে বেশি ফোকাস করব তখন আমার ইমপ্রুভমেন্টটা হচ্ছে সবচেয়ে বেশি হবে। এবং প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কনসিস্টেন্সি। এই যে ধরেন আপনি প্রথমে ফান্ডামেন্টাল শিখলেন, অ্যান্ড এরপরে হচ্ছে আপনি C++, STL শিখলেন। সো STL এর ভিতরে আপনি বেসিক, DSA, অ্যালগো, বেসিক টু ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স অনেক কিছুই আপনি পেয়ে যাবেন। সো ওগুলো আপনি প্যারালালি শিখতে থাকলেন, সলভ করতে থাকলেন, এবং এর পাশাপাশি আপনার কাজ হচ্ছে অবশ্যই কন্টেস্টে পার্টিসিপেট করা, কারণ কন্টেস্টে পার্টিসিপেট না করলে ওই ইনসাইট মানে ওই এনভায়রনমেন্টটা ক্রিয়েট হবে না যে হ্যাঁ, কারণ আপনি ধরেন কোন একটা কাজে যদি আটকাই যান, বা হচ্ছে ধরেন ওইটা হচ্ছে না অনেক দিন ধরে ওয়েট করতেছি, এই ধরনের একটা বিষয়, সো ওই জিনিসটার জন্য কিন্তু আপনার সবচেয়ে বেশি আগ্রহ থাকে, বা ওইটাতে আপনি সবচেয়ে বেশি ইন্টারেস্ট খুঁজে পাবেন, বা ওইটা আসলে একটা ডিফারেন্ট সিচুয়েশন ক্রিয়েট করবে। সো কন্টেস্টে কিন্তু আপনি এই জিনিসটা পাবেন, কারণ আপনার 2টা কন্টেস্ট ভালো হইলে 2টা খারাপ হবে, হয়তো 5টা ভালো হয়েছে, এখন ধুম করে 2টা কন্টেস্ট খুবই খারাপ হয়েছে, এই ধরনের সিচুয়েশন আসবে। তো ওইটা কন্টিনিউয়াসলি আপনাকে ফিডব্যাক দিবে যে হ্যাঁ আপনি স্টিল ক্যাপেবল না, স্টিল আপনি যা কিছু জানেন ওইটা ইনাফ না, এইরকম হচ্ছে অনেকগুলো হচ্ছে ফিডব্যাক আপনি কন্টেস্ট থেকে প্রতিনিয়তই পাবেন। এবং এই যে আপনি কন্টেস্ট প্যারালালি দিতে থাকলেন, সো ওইখানে কিন্তু একটা নির্দিষ্ট টাইমের মধ্যে একটা টাইম প্রেশার কিন্তু থাকে, যে আমাকে হয়তো 2 ঘন্টা, 2.5 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে বেশ কয়েকটা প্রবলেম সলভ করতে হবে। এবং তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাকুরেসি অ্যান্ড এফিসিয়েন্সি। আপনি কন্টেস্ট করলে কিন্তু মানে কোডফোর্সেস এবং কোডশেফে যদিও পেনাল্টি নাই, তবে হচ্ছে কোডফোর্সেসে আপনি যদি কন্টেস্ট রেগুলারলি করেন, ওইখানে কিন্তু প্রতিটা কন্টেস্টে পেনাল্টি আছে, হয় স্কোরের পেনাল্টি অথবা টাইমের পেনাল্টি। তো এখন আপনার সলিউশন যত বেশি অ্যাকুরেট হবে ততই তো মানে ওইটা হচ্ছে ভালো, তাই না? সো অ্যাকুরেসি অ্যান্ড এফিসিয়েন্সি এই দুইটা আপনাকে সবচেয়ে বেস্ট যে জিনিসটা শেখাবে সেটা হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং। মানে প্রবলেম সলভিং আপনি যদি নর্মালি করেন, ধরেন আপনি হয়তো কোডফোর্সেস থেকে আপনি সলভ করতেছেন, বা লিড কোড থেকে করতেছেন, যেখান থেকেই করেন ওইখান থেকে আপনি সলভ করতেছেন, এবং হয়তো অনেকক্ষণ সময় লাগতেছে, আপনার টাইমের হয়তো কোনো খেয়ালও থাকতেছে না, এই ধরনের একটা বিষয়। কিন্তু কন্টেস্ট করলে তো ওইটার নির্দিষ্ট একটা টাইম, 2 ঘন্টা সময় বা 3 ঘন্টা সময়, নর্মালি হচ্ছে 2 ঘন্টাই থাকে। কোডফোর্সেস এবং কোডশেফের মেজর যে কন্টেস্টগুলো থাকে ওগুলোর কিন্তু টাইম 2 ঘন্টাই, এবং এমনিতে ICPC, IUPC, NCPC এগুলোর হচ্ছে সময় থাকে 5 ঘন্টা করে আর কি জেনারেলি, মাঝে মাঝে হচ্ছে 20-25 মিনিট হয়তো এক্সটেন্ড হয়, ওটা ডিফারেন্ট কেস। বাট নর্মাল আপনি ম্যাক্সিমাম যে কন্টেস্টগুলো দিবেন ওগুলো কিন্তু 2 ঘন্টার, এবং 2 ঘন্টার মধ্যে জেনারেলি আপনার কাছে হয়তো 6টা-7টা প্রবলেম থাকবে, এবং প্রথম দিকের হয়তো আপনি 2, 3টা, 4টা প্রবলেম সলভ করার ট্রাই করবেন। এখন এই যে আপনার কাছে একটা টাইম প্রেশার আছে, এবং এই টাইম প্রেশারের মধ্যে কিন্তু আপনার অ্যাকুরেটলি সলভ করতে হবে, এবং আপনার সলিউশনের এফিসিয়েন্সিও ঠিক থাকতে হবে। কারণ ধরেন আপনার অ্যাকুরেসি ঠিক থাকলো না, তাইলে কিন্তু সলিউশন অ্যাকসেপ্টেড হবে না। ধরেন আপনার হচ্ছে হয়তো সেখানে 100টা টেস্ট কেস আছে, এখন আপনার 99টা পাস হইলো, একটা পাস হইলো না, স্টিল কিন্তু রংই দিবে, মানে ওইটা অ্যাকসেপ্টেড হবে না, ওইটার জন্য আপনি কোনো ধরনের মানে স্কোর পাবেন না, এই ধরনের একটা বিষয়। সো আপনার অ্যাকুরেসিটা কিন্তু একদমই 100% থাকা লাগবে। এবং এফিসিয়েন্সির কথা যদি বলি, এখন আপনি এমন একটা সলিউশন লিখলেন ওইটা 2 দিন ধরে চলতেই আছে, কোনো আউটপুট তো দিচ্ছে না, তো সেই ক্ষেত্রে কিন্তু ওইটার জন্য আপনি কোনো ধরনের স্কোর পাবেন না। দ্যাট মিনস আপনার অ্যাকুরেসি অ্যান্ড এফিসিয়েন্সি এই দুইটা জিনিসের জন্য কিন্তু কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের কোনো বিকল্প নাই। মানে ওইটা আপনি যত বেশি করবেন আপনার অ্যাকুরেসি অ্যান্ড এফিসিয়েন্সি তত ভালো হবে। এবং এই যে ধরেন প্রবলেম সলভিং বা কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের যেই বিষয়টা আছে সেটার জন্য কিন্তু আপনার
সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার রেগুলার থাকা আর কি। মানে আপনি কনসিস্টেন্ট যদি না থাকেন সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আপনি মানে যতই এফোর্ট দেন মানে ওইটা আসলে ওই ধরনের হচ্ছে আউটপুট ক্রিয়েট করবে না। কিছু পার্সোনাল ক্ষেত্রে এক্সেপশনাল হইতে পারে, তো এক্সেপশনালটা কখনোই হচ্ছে আমরা এমনিতেও অ্যাকসেপ্ট করবো না, কারণ ওইটা দিয়ে আসলে আপনি কোনো মেজারমেন্ট ক্রিয়েট করতে পারবেন না। তো এখন কেন কনসিস্টেন্সিটা ইম্পর্টেন্ট, কারণ এটা একটা স্পোর্টস। আপনি নর্মালি ধরেন ফুটবল ক্রিকেটের কথা যদি চিন্তা করেন, এখন ধরেন ক্রিকেটের ক্ষেত্রে ধরেন বিরাট কোহলি অনেক ভালো খেলে, আবার ধরেন ফুটবলে মেসি নেইমার ওরা অনেক ভালো খেলে। এখন ওরা ধরেন আগামী 2 মাস ধরে আপনি হয়তো তাদেরকে বললেন যে আচ্ছা জাস্ট হচ্ছে বার্গার অ্যান্ড পিজা খাইতে কোনো ধরনের প্র্যাকটিস করবে না, মানে ফিটনেসের উপরও কোনো কাজ করতে পারবে না, 2 মাস পরে হচ্ছে ওয়ার্ল্ড কাপ আছে, ধরেন ফুটবল ওয়ার্ল্ড কাপও আছে, ক্রিকেট ওয়ার্ল্ড কাপও আছে। সো তাদের কি অবস্থা হবে? তারা তো মাঠে দৌড়াইতেও পারবে না, হাঁটতেও তাদের কষ্ট হয়ে যাবে যদি 2 মাস টানা তারা বার্গার অ্যান্ড পিজা খায়, তাই না? দ্যাট মিনস এই যে স্পোর্টসে কিন্তু আপনার কন্টিনিউয়াসলি কাজ করতে হয়। তারা যদি 2 মাসও না 1 সপ্তাহ যদি তারা হচ্ছে ইরেগুলার হয়ে যায়, তখন কিন্তু তার ওই যেই তার অ্যাকচুয়াল যেই পারফরমেন্সটা দেওয়ার কথা সে কিন্তু সেটা দিতে পারবে না, কারণ সেটার জন্য সে প্রিপেয়ার্ডই না, সে নিজেকে ওইভাবে প্রিপেয়ার করে নাই। সিমিলারলি কম্পিটিটিভ প্রোগ্রামিংও সেম। আপনার রেগুলারিটি যত বেশি, আপনার কনসিস্টেন্সি যত বেশি, আপনি হচ্ছে অনেক হয়তো সে ন্যাচারালি ট্যালেন্টেড তাকেও আপনি বিট করে ফেলতে পারবেন, কারণ আপনার কনসিস্টেন্সি অনেক বেশি। কারণ জাস্ট কন্টিনিউয়াসলি আপনার ওই ধরনের আইডিয়াসই জেনারেট হবে, ওই ধরনের থটসই আসবে। আপনি হয়তো ঘুমাইতে গেছেন, আপনার হয়তো মনে হবে যে আচ্ছা ওই প্রবলেমটা তো সলভ হয়নি, ওটাতে একটু অপটিমাইজ করা লাগবে, তো দেখবেন যে ওই ধরনের কিছু কিছু আইডিয়া ট্রিগার হচ্ছে। এবং এটা খুবই ন্যাচারাল, কারণ যারা একটা মানে খুবই মানে হার্ড একটা ট্রেনিংয়ের মধ্যে থাকে, হয়তো যারা আইসিপিসি বা এনসিপিসি এগুলোকে টার্গেট করে টিম ফর্ম করে প্র্যাকটিস করে, তাদের হয়তো 2-1 জনের সাথে আপনি যদি ডিরেক্ট কথা বলেন, তাইলে তাদের প্র্যাকটিস তারা কীভাবে প্র্যাকটিস করে বা কত কনসিস্টেন্ট, তাদের সবচেয়ে বেশি মানে সবচেয়ে বেস্ট যেই তাদের হচ্ছে গুণটা সেটা হচ্ছে কনসিস্টেন্সি। মানে ইরেগুলারের কোনো প্রশ্নই আসে না। দুনিয়া যেদিকে যাবে যাক, খুব বেশি ইমার্জেন্সি কিছু না হইলে তারা অ্যাটলিস্ট একটা প্রবলেম ডেইলি সলভ করবে। আর কন্টেস্ট থাকলে তো মিস দেওয়ার প্রশ্নই আসে না। মানে হালকা জ্বর, মাথা ব্যথা, আজকে তো একটু ঘুম আসতেছে, এগুলো তাদের কাছে কোনো মানে কিছুই না, জাস্ট তারা রেগুলার। কারণ ওইটা খুবই ন্যাচার, কারণ তারা জানে তারা যদি 2 দিন ঠিকভাবে প্র্যাকটিস না করে সেই ক্ষেত্রে দেখা যাবে যে তার হচ্ছে ওই পারফরমেন্সটা ডাউন হয়ে যাবে। সো আপনি যখন একটা পার্টিকুলার র্যাঙ্ক বা রেটিংকে টার্গেট করতেছেন, তখন ধরেন 6 মাস, 1 বছর, 2 বছর আপনাকে এরকম কনসিস্টেন্ট থাকাই লাগবে। হয়তো আপনি টার্গেট করলেন যে কোড ফোর্সেসে আপনি হয়তো স্পেশালিস্ট হবেন বা এক্সপার্ট হবেন। সো এই ধরনের একটা র্যাঙ্কও যদি আপনি টার্গেট করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট সময় খুবই কনসিস্টেন্ট থাকা লাগবে। দেন আপনি হয়তো একটা র্যাঙ্ক অ্যাচিভ করে ফেলেন, আপনি হয়তো কিছুদিন ব্রেক নিলেন বা জাস্ট এমনি সলভ করলেন, কিছুদিন রেগুলার থাকলেন, হয়তো ভার্চুয়াল কন্টেস্ট দিলেন, এইভাবে করে আপনি আগাইলেন। আবার আপনি হচ্ছে নিজেকে রিজেনারেট করলেন, ওকে এখন হচ্ছে আমি আবার প্রিপেয়ার, এখন তাহলে হচ্ছে আমি আবার নিউ একটা র্যাঙ্কের জন্য টার্গেট করি, আবার আপনার সেম জার্নি হবে। সো পরের যদি আপনার আরও অ্যাডভান্স র্যাঙ্কে আপনি টার্গেট করেন বা আরও হচ্ছে বেটার র্যাঙ্কে, সেই ক্ষেত্রে তো আপনার মানে প্র্যাকটিস মানে দেন হচ্ছে আপনার ফোকাস, এফোর্ট ওগুলো আবার ডিফারেন্ট হবে। তো দ্যাট মিনস আপনি কনসিস্টেন্ট থাকলে নর্মালি দেখবেন যে অনেকগুলো বিষয় এমনিতেও হয়ে গেছে। এবং প্রথম দিকে দেখা যাবে যে আপনার হচ্ছে এই জিনিসটা খুব একটা ভালো লাগবে না আর কি। মানে আপনি যখন এগুলো শিখতে থাকবেন, এই যে আমি বললাম C++, STL, রেগুলার কন্টেস্ট করা এবং কন্টেস্ট শেষে আপসলভ করা, এগুলোতে পার্টিসিপেট করা, রেগুলার যখন আপনি এগুলো করতে থাকবেন, প্রথম দিকে আপনার খুবই প্যারা লাগবে, মানে আপনার একদমই ভালো লাগবে না। এটাও খুবই নর্মাল, কারণ এই জিনিসটা আপনি এইভাবে সবসময় চিন্তা করবেন যে এই জিনিসটা যেহেতু প্রেস্টিজিয়াস, তো এটা আসলে সহজ কিছু না আর কি। মানে একদমই স্ট্রেট ফরওয়ার্ড যদি আনসার হয়, সেটা হচ্ছে এই জিনিসটা কিন্তু একদমই সহজ না। আপনার খুবই প্যারা খাইতে হবে, দেখবেন যে হয়তো আইডিয়া আসতেছে না, আপনি ঘন্টার পর ঘন্টা প্রবলেম নিয়ে বসে আছেন, কিছুই হচ্ছে না। আপনার প্র্যাকটিস খুবই ভালো গেছে 1 সপ্তাহ, বাট কন্টেস্টে গিয়ে বিশাল একটা ধরা খেয়ে বসে আছেন। তো এগুলো কিন্তু খুবই কমন আর কি। আপনি যখন রেগুলারলি দিতে থাকবেন, আপনার এই ধরনের অনেক এক্সপিরিয়েন্স হবে। সো ওই এক্সপিরিয়েন্স আপনাকে আবার শেখাবে, বাট হচ্ছে ওই কনসিস্টেন্সিটা ব্রেক করা যাবে না। এবং প্রথম দিকে যখন প্যারা লাগবে, তো আপনি জাস্ট হচ্ছে ওইটাকে কন্টিনিউ করতে থাকবেন, কারণ আপনি যখন কিছুদিন ওইটাকে কন্টিনিউ করবেন, অটোমেটিক আপনার হচ্ছে একটা হ্যাবিট হয়ে যাবে। আর হ্যাবিট যখন হয়ে যাবে, তখন আপনার এক্সটার্নাল যে এফোর্টটা আছে ওইটার পরিমাণটা হচ্ছে কমে যাবে। মানে আপনার যখন হ্যাবিটে ধরেন আপনি হয়তো ইউনিভার্সিটি মানে আপনার যখন HSC হয়তো শেষ হয়েছে, তখন হয়তো আমরা মানে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর যদি কিছু সময় পাই, 1-1.5 মাস 2 মাস, তখন কিন্তু খুব একটা হচ্ছে পড়াশোনা বা এটা সেটা, তখন কি পড়াশোনা হবে, তখন তো শুধু চিল আর চিল, রাইট? সো তখন কিন্তু আমাদের একটা লাইফে একটা হচ্ছে মানে রুটিনে একটা ব্রেক আসে।
বাট আবার আমরা যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই তখন আবার আমাদের হচ্ছে রুটিনটা আবার হচ্ছে রিবিল্ড হয়, আমাদের বিভিন্ন জিনিসপত্র স্ট্রাকচার্ড হয়ে যায় যে আচ্ছা অমুক তারিখে ল্যাব আছে, অমুক তারিখে এক্সাম, এইভাবে করে আবার জিনিসপত্র কিন্তু সুন্দরভাবে চলে আসে। বাট প্রথম দিকে দেখবেন যে প্যারা লাগতেছে যে 2 মাস তো হেভি চিলের উপর ছিলাম, বাট এখন তো মানে আবার পড়াশোনা, ইউনিভার্সিটিতে নাকি কোনো পড়াশোনা নাই, এখন দেখি জাস্ট খালি ল্যাব, এক্সাম, সিটি, কুইজ, মানে হেভি একটা প্যারার উপর। তো আবার কিন্তু কিছুদিন করার পর আপনার কাছে দেখবেন যে আচ্ছা এই জিনিসটা যেহেতু করাই লাগবে, না করলে তো 4 বছরের গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে না, সো আপনি হচ্ছে জোরপূর্বক হইলেও দেখা গেছে এই জিনিসগুলো কন্টিনিউ করতে থাকেন। তো এই প্রবলেম সলভিং জিনিসটাও একই রকম। তো প্রথমে হয়তো আপনার একটু প্যারা লাগবে, বাট যখন একটু অভ্যাসে পরিণত হবে তখন কিছু কিছু প্যারা হবে, হয়তো কন্টেস্ট যদি ভালো না যায় বা যদি সলভ না হয় একটু প্যারা লাগবে, বাট ওইটা হচ্ছে একদমই মানে উপর থাকবে আর কি, মানে এমন না যে ওইটা আপনার হচ্ছে ওভারঅল গোলকে হচ্ছে হ্যাম্পার করতেছে। সো তখন আপনি খুব সুন্দরভাবে আগাইতে পারবেন। সো জাস্ট স্টার্ট করেন অ্যান্ড হচ্ছে অ্যাটলিস্ট 2-3-4 মাস হচ্ছে কোন ধরনের মেজারমেন্টে যাবেন না, কারণ আমরা হচ্ছে খুব ইমিডিয়েট হচ্ছে জাজ করে ফেলি যে কোনো জিনিসকে, যে আমার হচ্ছে 1-2 সপ্তাহ আমি প্র্যাকটিস করলাম বা 2-3টা কন্টেস্ট করলাম, ভাই কন্টেস্ট তো ভালো হইতেছে না, সলভ হইতেছে না, আমার তো 2-3টা সলভ হওয়ার কথা, বাট কিছুই তো হচ্ছে না। আমরা খুব তাড়াতাড়ি হচ্ছে জাজমেন্টাল ফেজে চলে যাই বা জাজ করে ফেলি আর কি নিজেকে। বাট তখন আপনার কাছে কিন্তু এনাফ কোনো ডেটা নাই, এনাফ আপনার কাছে কোনো ইনফরমেশান নাই, স্টিল আপনি হচ্ছে বা জাজ করতেছেন। সো আমি বলবো যে অ্যাটলিস্ট মানে এই যে বিষয়পত্রগুলো বললাম, এগুলো করার সাথে সাথে যেই টাইমটা আছে অ্যাটলিস্ট 3-4 মাস হচ্ছে খুব বেশি মেজারমেন্টে যাবেন না, জাস্ট হচ্ছে প্র্যাকটিস করবেন অ্যান্ড হচ্ছে কন্টেস্ট করবেন, আবার আপসলভ করবেন, এই সাইকেলটাকেই জাস্ট রিপিট রাখবেন। সো আপনি যত বেশি হচ্ছে এই সাইকেলটাকে রিপিট রাখবেন 3-4 মাস, আপনার ফাউন্ডেশনটা আস্তে আস্তে স্ট্রং হবে এবং 3-4 মাস পরে আপনি গিয়ে দেখবেন হয়তো আপনার 100টা প্রবলেম সলভ হয়েছে, আপনি হয়তো 15-20টা কন্টেস্টে পার্টিসিপেট করছেন, ওইখান থেকে হয়তো 2-4-5টা ভালো হয়েছে। কারণ প্রথম দিকে ম্যাক্সিমাম কন্টেস্ট একটু খারাপই হবে, হয়তো একদমই 0 সলভ হবে, কিছুই সলভ হয় না এই ধরনের। সো ওইখানে ম্যাক্সিমাম আপনার লার্নিং থাকবে। সো 3-4 মাস পরে গিয়ে আপনার কিছু একটা ফাউন্ডেশন ক্রিয়েট হবে যে ওকে 2-3 মাস আমি করছি, আমার কিছু একটা এক্সপিরিয়েন্স হয়েছে অ্যান্ড আমি কিছু জিনিসপত্র শিখতে পারছি, বাট এইখানে স্টিল এখন ল্যাকিংস আছে, দেন হচ্ছে আমি আবার কন্টিনিউ করতে থাকবো। এইভাবে করে আপনার সিপির জার্নিটাকে কন্টিনিউ রাখতে হবে। অ্যান্ড তখন আপনি আরও হয়তো 2-4 মাস পরে গিয়ে হয়তো কোডফোর্সেসে পিউপিল বা স্পেশালিস্ট এই ধরনের র্যাঙ্ক হচ্ছে আপনি অ্যাচিভ করতে পারবেন, যদি আপনি মানে ভালো রকমের হচ্ছে কনসিস্টেন্ট থাকেন এবং কন্টিনিউয়াসলি আমি হয়তো যেভাবে মেনশন করছি প্লাস মাইনাস করে হয়তো আপনি ওইভাবে আগাইছেন, এই ধরনের একটা বিষয়। অ্যান্ড এই যে ওভারঅল আমরা মানে কিভাবে কম্পিটিটিভ প্রোগ্রামিং করবো বা প্রবলেম সলভিং করবো, এটার হচ্ছে ওভারঅল একটা হচ্ছে গাইডলাইন বা স্ট্র্যাটেজি আপনি বলতে পারেন। সো আপনারা চাইলে হচ্ছে এই জিনিসটাকে একটু প্লাস মাইনাস করে নিজেদের হচ্ছে অ্যাক্টিভিটিস অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। আর এখন কথা হচ্ছে যে এই যে ওভারঅল বিষয়পত্রগুলো আপনি করবেন, তো এইটার জন্য হচ্ছে বেস্ট 2টা প্ল্যাটফর্ম হচ্ছে কোডফোর্সেস অ্যান্ড কোডশেফ। সো কোডফোর্সেসে মোটামুটি মান্থলি 7টা থেকে 8টা কন্টেস্ট হয় এবং কোডশেফে এখন হচ্ছে উইকলি জাস্ট একটাই কন্টেস্ট হয়, মানে মান্থলি হচ্ছে 4টা কন্টেস্ট পাবেন। আর এছাড়া আরেকটা প্ল্যাটফর্ম আছে যেটা হচ্ছে অ্যাডকোডার। সো অ্যাডকোডারে খুব ভালো কন্টেস্ট হয়, বাট ওইখানে ম্যাক্সিমাম কন্টেস্ট হচ্ছে একটু ইন্টারমিডিয়েট থেকে একটু অ্যাডভান্স লেভেলের। সো ওইখানেও বিগিনার একটা কন্টেস্ট হয় প্রতি সপ্তাহে অ্যান্ড মান্থলি আপনি হচ্ছে 4টা করে কন্টেস্ট পাবেন। সো আপনি যদি ইন জেনারেল হিসাব করেন তাহলে কিন্তু আপনার কাছে মোটামুটি প্রায় হচ্ছে 15-16টা কন্টেস্ট হচ্ছে লাইভ থাকে। সো লাইভ যদি 15-16টা কন্টেস্ট থাকে, আপনার প্রতি মাসে হচ্ছে নিজেকে জাজ করার জন্য 15টা সুযোগ আছে, অলমোস্ট হচ্ছে কিন্তু 1 মাসের অর্ধেক। সো এই যে ওভারঅল মান্থলি আপনার কাছে 15টা সুযোগ থাকতেছে লাইভ কন্টেস্টে পার্টিসিপেট করা, অ্যান্ড ওইটা কিন্তু কমপ্লিটলি ফ্রি, মানে এমন না যে কোনো ধরনের রেজিস্ট্রেশন ফি আছে, এই ধরনের কোনো বিষয়, একদমই ফ্রি। আপনি ফ্রিতে অ্যাকাউন্ট খুলবেন, ফ্রিতে পার্টিসিপেট করবেন। আর ওইখানে হচ্ছে দুনিয়ার বাঘা সব কম্পিটিটিভ প্রোগ্রামাররা পার্টিসিপেট করে। অ্যাটলিস্ট আপনি প্রথম দিকে আপনি কিছু নাও পারেন, আপনি পার্টিসিপেট করতে থাকেন, চেষ্টা করেন, আপনার ওইখান থেকে আপনি একটা রোডম্যাপ নিজেই ক্রিয়েট করে ফেলতে পারবেন। তো এইভাবে করে আপনি আপনার ধরেন কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের জার্নিটাকে কন্টিনিউ করবেন। এছাড়া যদি আপনি এমনিতে প্রবলেম সলভিং করতে চান, সেই ক্ষেত্রে নর্মালি আপনি কোডফোর্সেস থেকেও করতে পারেন অথবা হচ্ছে লিড কোড থেকেও করতে পারেন, বাট লিড কোড হচ্ছে মোস্টলি আপনার ইন্টারভিউ ফোকাসড, বাট ইউনিভার্সিটির প্রথম দিকে আসলে কোডফোর্সেসটা বেশি করাই ভালো, কারণ ওইখানে আপনি হচ্ছে বেশি শিখতে পারবেন, মানে লিড কোড থেকেও শিখতে পারবেন। আর এখন হচ্ছে ধরেন টেকনোলজি যত কমপ্লেক্স হচ্ছে, আপনার 2 ধরনের হচ্ছে স্কিল খুব ভালো থাকা লাগবে, একটা হচ্ছে অবজারভেশন এবং আরেকটা হচ্ছে অ্যানালাইসিস করার ক্ষমতা।
মানে আপনি হয়তো একটা সিচুয়েশনকে অ্যানালাইসিস করে সেইখান থেকে কিছু একটা রেজাল্ট বা কিছু একটা হচ্ছে সলিউশন বের করে নিয়ে আসতে পারতেছেন। অ্যান্ড এই অবজারভেশন এবং হচ্ছে অ্যানালাইসিসের যে বিষয়টা আছে সেটা কিন্তু আপনি সবচেয়ে বেশি শিখতে পারবেন হচ্ছে কোডফোর্সেস থেকে, কারণ কোডফোর্সেসে বেশ কিছু প্রবলেম, একটা ক্যাটাগরির প্রবলেম থাকে যেটা হচ্ছে কনস্ট্রাকটিভ অ্যালগোরিদমের। সো ওইখান থেকে আসলে অনেক বেশি শেখা যায় আর কি, অ্যালগোরিদম বিল্ড করা বা অ্যানালাইটিক্যাল যেই পার্টটা থাকে বা হচ্ছে অবজারভেশনের যেই বিষয়টা থাকে। লিড কোডে হচ্ছে সিমিলার বিষয়পত্র আছে, বাট কোডফোর্সেসে এই জিনিসটা বেশি, মানে আপনারা একদম ঘুরাই পেঁচাই এমন একটা জিনিস দিবে যে আপনার প্রবলেম দেখেই মনে হবে যে আচ্ছা এটা তো কি না কি বলছে এটাকে, অ্যান্ড আপনি যখন আরও 5 মিনিট এটাকে অ্যানালাইসিস করবেন, হয়তো 5 মিনিট অ্যানালাইসিস করার পরে আপনি বুঝলেন যে আচ্ছা অ্যাকচুয়ালি প্রবলেমে কী বলছে, অ্যান্ড এরপরে আসতেছে যে সলিউশনের বিষয়। সো কোডফোর্সেস থেকে প্রথম দিকে আপনার লার্নিংটা সবচেয়ে বেশি হবে। সো কোডফোর্সেসটাকেই বেশি ফোকাসে রাখতে পারেন। এর পাশাপাশি হচ্ছে কোডশেফ, অ্যাডকোডার, এই দুইটা প্ল্যাটফর্মে হচ্ছে কন্টেস্ট করতে পারেন। এবং প্রতিটা কন্টেস্ট শেষে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ হচ্ছে আপসলভ করা। অনেকে দেখা গেছে ধরেন হয়তো আমরা প্রথম দিকে কন্টেস্টে পার্টিসিপেট করলাম এবং হচ্ছে সাপোজ হয়তো আমি কন্টেস্টে 2টা প্রবলেম সলভ করলাম, বাট আমার হয়তো 3 নাম্বার প্রবলেমে আমি একটু ট্রাই করলাম, দেখলাম যে আচ্ছা আমি হয়তো 20% পারতেছি বা প্রবলেমটা বুঝছি, বাট কন্টেস্ট শেষে ওইটাকে আমরা সলভ করি না। এখন ধরেন আপনি একটা জিনিস পারেন না, এখন আপনি এটা দেখলেন যে হ্যাঁ এটা তো আমি পারি না এবং আপনি এটা সলভও করেন নাই, এটা যেমনি আছে অমনি পড়ে আছে, আবার আপনি কন্টেস্ট দিতে গেলেন। এখন ওই না পারা জিনিসটা পারার পসিবিলিটিটা কত পরের কন্টেস্টে? আবার অলমোস্ট জিরো, কারণ আপনি তো এটা আপসলভই করেন না। আপনি যখন ওই জিনিসটা জানেনই না আপনি কীভাবে সলভ করবেন? অ্যাটলিস্ট ওই রিলেটেড কিছু একটা আইডিয়া থাকলেই তো আপনি ওটাকে 5 to 10% বা 20%, 50 কিছু একটা আপনি প্রসেস করতে পারতেন। এখন আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি তো 3 নাম্বার প্রবলেমটা পারি না, এটা তো আমার হচ্ছে উইকনেস, আপনি যদি জিনিসটাকে এইভাবে কনসিডার করেন তাইলে কিন্তু আপনি ট্র্যাপে পড়ে গেছেন। মানে আপনার কন্টিনিউয়াস হচ্ছে লার্নিং। আপনি হয়তো দেখা গেছে ওই একই ক্যাটাগরির প্রবলেম 50টা সলভ করছেন, স্টিল চান্স আছে যে 51তম প্রবলেমটা আপনার সলভ হয় নাই। মানে প্রবলেম সলভিংয়ে এটা খুবই কমন আর কি। এবং কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে তো আরও কমন, তার কারণে আপনার একটা টাইম ফ্রেম আছে, ওই টাইম প্রেশারের মধ্যে আপনাকে সলভ করা লাগে। তো এই কারণে কন্টেস্ট শেষ হচ্ছে আপসলভটা খুবই গুরুত্বপূর্ণ। আপসলভ করলে আপনি প্রতিনিয়ত শিখবেন যে আচ্ছা আমি হয়তো কন্টেস্টে 2টা পারছি, তাহলে 3 নাম্বার প্রবলেম হচ্ছে টপিক, ক্যাটাগরি এই ধরনের, ডিফিকাল্টি এই ধরনের, ওই রিলেটেড আমি 10-15টা প্রবলেম সলভ করি। তখনই তো আপনার পরের কন্টেস্টে হচ্ছে ওই ধরনের প্রবলেম সলভ করার হচ্ছে পসিবিলিটিসটা হচ্ছে বেশি হয়ে যাবে, রাইট? সো এইভাবে করে আপনাদের আপসলভের জার্নিটা হচ্ছে কন্টিনিউ রাখতে হবে। তো এটা হচ্ছে ওভারঅল আপনাদের মানে কিভাবে প্রবলেম সলভিং করবেন বা কী কী জিনিসপত্র জানা থাকা প্রয়োজন প্রথম দিকের জন্য আর কি। এবং একটা সময় ধরেন আপনি যখন এইগুলোর সাথে একটু কমফোর্টেবল হয়ে যাবেন, এরপরে দেখা যাবে আপনার হচ্ছে আরও কিছু ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, অ্যাডভান্স কিছু টেকনিক, এই বিষয়পত্রগুলো হচ্ছে আপনার আইডিয়া থাকা লাগবে এবং ওগুলা হচ্ছে ওই রিলেটেড প্রবলেম সলভ করা বা হচ্ছে ওই রিলেটেড প্র্যাকটিস করা, ওই স্টাইলে আগাইতে হবে। তো প্রথম দিকে হচ্ছে মোর ইমপ্লিমেন্টেশন, অ্যানালাইসিস, অবজারভেশন এগুলোতে ফোকাস করাই ভালো, কারণ টপিকের খুব একটা প্রথম দিকে প্রয়োজন হয় না। কারণ খুব একটা যদি ভালো টপিকের প্রবলেম হয়, লেটস সে হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং বা হচ্ছে সেগমেন্টে, যদি আপনারা এই জিনিসটার সাথে মানে অ্যাটলিস্ট নামও শুনে থাকেন, সো ওই রিলেটেড যদি একটা ভালো প্রবলেম হয় ওইটা ডিফিকাল্টি কিন্তু খুব বেশি হয়। এমন না যে জাস্ট সেগমেন্ট্রিতে যেটা মানে বলছে ওই জিনিসটাই হচ্ছে আপনাকে কোডফোর্সেসের প্রবলেমে দিয়ে দিচ্ছে, এই জিনিসটা কিন্তু হয় না। মানে ওরা এটাকে বিভিন্নভাবে আরও পাজেল করে অনেকগুলো হচ্ছে পার্ট বাই পার্ট দিয়ে দিবে। ওইটার একটা সেগমেন্ট হয়তো থাকবে যে আপনার হয়তো রেঞ্জ কোয়েরি দেওয়া লাগবে বা এই ধরনের একটা বিষয়, বা হয়তো ডিপি করা লাগবে, এই ধরনের একটা বিষয়। তো এই কারণে প্রথম দিকে হচ্ছে টপিক নিয়ে খুব একটা প্যারা নেবেন না যে আমাকে হচ্ছে হয়তো 10টা টপিক জানা লাগবে বা হচ্ছে 20টা টপিক, এই ধরনের কিছু না। জাস্ট ফান্ডামেন্টাল শিখে আপনি কন্টিনিউ করতে থাকেন এবং কন্টিনিউ করতে করতেই দেখা যাবে যে আপনার অনেকগুলা আইডিয়াস এবং কমন কিছু টেকনিকের সাথে পরিচিত আপনি হয়ে গেছেন। এবং কন্টেস্ট করলে সবচেয়ে বেশি যেটা সুবিধা সেটা হচ্ছে ধরেন ওই প্রবলেম যখন অ্যাকসেপ্টেড হবে, আপনি দেখবেন একটা র্যাঙ্ক রেটিং আসলো, একটা র্যাঙ্ক আসলো, হয়তো পজিটিভ ডেল্টা, নেগেটিভ ডেল্টা কিছু একটা আসলো, ওই জিনিসটা কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি পুশ করবে। মানে আপনার র্যাঙ্ক ইমপ্রুভ হচ্ছে, আপনি হয়তো পিপলের দিকে আগাচ্ছেন বা স্পেশালিস্টের দিকে। তো ওই ট্রানজিশনটা যখন শুরু হয়ে যাবে তখন আপনার কাছে শিখতে আর একটু মজা লাগবে, কারণ ওইটা আপনার একটা ডোপামিন রিলিজ করবে। হ্যাঁ, কন্টেস্টে হচ্ছে 20,000 পার্টিসিপেন্ট ছিল, আমি তো 2টা প্রবলেম সলভ করে ফেলছি এবং 2টা প্রবলেম সলভ করে এখন আমার স্ট্যান্ডিংস হয়তো 3,000-4,000, এবং ওইটা কিন্তু গ্লোবাল স্ট্যান্ডিংস। মানে এমন না যে জাস্ট এই রাঙ্গামাটিতেই 100 জন পার্টিসিপেট করতেছে, এটা না, পুরো দেখা গেছে ওইখানে MIT, হার্ভার্ড, অক্সফোর্ড সবাই থাকে আর কি, এবং প্রতিটা কন্টেস্টে আপনি পাবেন।
প্রতিটা কন্টেস্টে টপ ইউনিভার্সিটির মোটামুটি অনেককেই পেয়ে যাবেন। সো ওইখানে আপনি 3-4 হাজার স্ট্যান্ডিংসে থাকতে হবে, ওইটা কিন্তু আপনার একটা ডোপামিন রিলিজ করবে। সো আপনি ট্রানজিশনের ভিতরে যখন একবার ঢুকে যাবেন তখন আপনি হচ্ছে জিনিসটাকে এনজয় করা শুরু করবেন এবং আলটিমেটলি দেখা যাবে এটা আপনার অনেকটুকু লাইফস্টাইলে পরিণত হয়েছে। সো এইটা হচ্ছে ওভারঅল বিষয় প্রবলেম সলভিং বা কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের যে বিষয়পত্র আছে। এবং লাস্টলি আমি হচ্ছে লাস্ট একটা অ্যাঙ্গেল থেকে এই জিনিসটাকে হচ্ছে এক্সপ্লেন করব, সেটা হচ্ছে ধরেন এই যে আপনি প্রবলেম সলভিং করবেন, কম্পিটিটিভ প্রোগ্রামিং করবেন, এইটা কিন্তু আপনাকে ডিরেক্টলি তো দেখা গেছে র্যাঙ্ক রেটিং এই বিষয়গুলো তো দিবেই। যেমন কোড ফোর্সেসে হয়তো আপনার 1500-1600 কিছু একটা রেটিং অ্যান্ড কিছু একটা র্যাঙ্ক আছে, ওইটা তো হচ্ছে ডিরেক্ট হচ্ছে আপনাকে রেজাল্ট দিচ্ছে, ডিরেক্ট একটা আউটপুট আছে। বাট এইটা ছাড়াও ইনডিরেক্ট কিন্তু অনেকগুলো জিনিস আপনাকে এটা বিল্ড করে দিবে যদি আপনি অ্যাটলিস্ট 2-3 বছর 4 বছর যদি প্রবলেম সলভিং কম্পিটিটিভ প্রোগ্রামিং করেন। সেগুলো কি ধরেন, প্রথম হচ্ছে পেশেন্স, আপনার ধৈর্যের পরিমাণ অনেক বেশি হয়ে যাবে, কারণ আপনি কন্টিনিউয়াসলি এত প্যারার উপরে থাকবেন প্রবলেম নিয়ে, তো ওইটা আপনার ধৈর্যের পরিমাণ অনেক বাড়াই দিবে। এরপরে থাকে হচ্ছে কনসিস্টেন্সি, আপনি যে কোনো একটা জিনিস নিয়ে অনেক লম্বা সময় ধরে লেগে থাকতে পারবেন এবং আপনি মানে এত ডিবাগ করবেন, সো আপনার কাছে অন্যের কোড পরে ডিবাগ করা খুব একটা ডিফিকাল্ট কিছু হবে না। কারণ আপনি যখন ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাবেন তখন দেখা গেছে আপনি কি পুরো অ্যাপ্লিকেশন নিজেই রেডি করবেন, এরকম কিন্তু না। একটা টিমে দেখা গেছে 20, 25, 30, 50, 100, 200 জন মানুষও কাজ করে একটা নর্মাল ছোটো প্রজেক্টে। সো এক একজনের এক এক ধরনের স্টাইলে বিভিন্ন জিনিসপত্র তারা ডেলিভার করবে, বাট অন্যের কোড যে পড়ে বোঝা, ডিবাগ করা, এই ধরনের বিষয়পত্র এগুলোর সাথে আপনি একদমই ইউজ টু থাকবেন। মানে এগুলো আপনার নিউ করে কোনো কিছু বিল্ড করা লাগবে না, মানে আপনি অলরেডি হচ্ছে এগুলোর সাথে ইউজ টু। সো এই যে ইনডিরেক্ট অনেকগুলো বিষয় আছে, সো এইগুলো কিন্তু আপনার এই 3-4 বছরের মধ্যে আপনি যদি লম্বা সময় ধরে প্রবলেম সলভিং করেন, এর মধ্যে কিন্তু আপনার ক্রিয়েট হয়ে যাবে। সো এই ইনডিরেক্ট বেনিফিটগুলো কিন্তু আপনার ইন্ডাস্ট্রিতে অনেক বেশি হেল্প করবে, কারণ ওইখানে কিন্তু আপনি কন্টিনিউয়াসলি অনেক নিউ চ্যালেঞ্জ ফেস করবেন। মানে এমন না যে জাস্ট সব কিছুই কমন পড়বে আর কি, কমন ওইখানে কিছুই পড়বে না, সব কিছুই আনকমন থাকবে। সো বিভিন্ন বিষয়পত্র আপনাকে নতুন করে বিল্ড করতে হবে। সো এই পেশেন্স, কনসিস্টেন্সি অ্যান্ড এই যে বেটার ডিবাগ করার যে বিষয় আছে, এগুলো হচ্ছে আপনাকে অনেক বেশি হেল্প করবে।